আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে যুক্তিবিদ্যা বিষয় এবং যুক্তিবিদ্যা বিষয়ের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে যৌক্তিক বিভাগ। আসলে যৌক্তিক বিভাগের প্রকৃতিটা আলোচনা করব। যৌক্তিক বিভাগ কি? আমরা জানি যে যুক্তিবিদ্যা বিষয়ে পদের প্রত্যেকটা পদ বা শব্দেরই দুইটি দিক থাকে। একটা হচ্ছে পদের ব্যক্তার্থ, একটা হচ্ছে জ্ঞাতার্থ। এই ব্যক্তার্থ আর জ্ঞাতার্থ আমি বরাবরই প্রত্যেকটা ক্লাসে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করছি যে ব্যক্তার্থ কি, জ্ঞাতার্থ কি। যেহেতু ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ হচ্ছে নতুন দুটি শব্দ, এই জন্য তোমরা অবশ্যই বইয়ের পাশে লিখে রাখবা ব্যক্তার্থ কি আর জ্ঞাতার্থ কি। আমি একটু ছোট্ট করে লিখে দিচ্ছি, তোমরা বইয়ের পাশে লিখে রাখবা। ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, আর জ্ঞাতার্থ হচ্ছে গুণ। আমরা তাহলে ব্যক্তার্থ হচ্ছে পরিমাণ, জ্ঞাতার্থ হচ্ছে গুণ। যেহেতু শব্দটা একবারেই নতুন, সেজন্য তোমরা এই শব্দ দুটি বইয়ের পাশে কোনায় লিখে রাখবা। আমি এভাবে ক্লাসেও তোমাদেরকে বলছি যে যে শব্দগুলো তোমাদের কাছে কঠিন মনে হয় সেগুলোর একটা অর্থ পাশে লিখে রাখবা এবং বইয়ে লিখে রাখবা। আচ্ছা, আমরা জ্ঞাতার্থ অর্থাৎ যৌক্তিক সংজ্ঞা যেটা, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, তোমরা মনে হয় নিশ্চয়ই দেখেছ। আজকে আমরা আলোচনা করব যৌক্তিক বিভাগ। তাহলে যৌক্তিক বিভাগ হচ্ছে ব্যক্তার্থ নিয়ে আলোচনা করা হয়। অর্থাৎ আমরা এইভাবে সংজ্ঞাটা বলতে পারি, সেটা হচ্ছে একটা মাত্র মূল নীতি বা মূল সূত্রের ভিত্তিতে কোনো জাতি উচ্চতর শ্রেণী বা জাতি বা উচ্চতর শ্রেণী এর অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীতে বিন্যস্ত করাকে যৌক্তিক বিভাগ বলা হয়। কি? আবার শোনো, যে একটা মাত্র মূল নীতি বা মূল সূত্রের ভিত্তিতে জাতিকে বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত নিম্নতর শ্রেণী বা উপজাতিতে বিভক্ত করাকে বা বিন্যস্ত করাকে যৌক্তিক বিভাগ বলে। যেমন আমরা মানুষের সততার ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে কি মানুষ হবে? সৎ মানুষ, অসৎ মানুষ। যদি শিক্ষার ক্ষেত্রে শিক্ষার ভিত্তিতে যদি বিভক্ত করা হয়, যৌক্তিক বিভাগ করা হয়, তাহলে কি হবে? শিক্ষিত বা অশিক্ষিত। এখন আসো, যৌক্তিক বিভাগে আমরা যেভাবে যৌক্তিক সংজ্ঞা আলোচনা করছি সেইভাবেই যৌক্তিক বিভাগও আলোচনা করব। যৌক্তিক সংজ্ঞায় আমরা কয়টি নিয়ম পড়েছি? যৌক্তিক সংজ্ঞায় 5টি নিয়ম পড়েছি, আর যৌক্তিক বিভাগে আমরা পড়ব হলো 6টি নিয়ম। প্রথমে আমরা এই 6টি নিয়ম মুখস্থ রাখবো, তারপরে এই 6টি নিয়ম, যেটা নিয়ম ভঙ্গ করলে যে অনুপপত্তি দেখা যায়, সেটা আমরা ওই নিয়ম মুখস্থ রাখলে তারপর ভেতরেই আমরা অনুপপত্তিগুলো খুঁজে পাবো। তাহলে আমাদের প্রথমে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি? যৌক্তিক বিভাগের নিয়ম কয়টি? যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টি। 1 নাম্বার নিয়ম কি? 1 নাম্বার নিয়মটা তোমরা মনোযোগ সহকারে শোনো। 1 নাম্বার হচ্ছে, প্রথম নিয়ম অনুসারে বলা হয় যৌক্তিক বিভাগে সর্বদা একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। আমি যে যৌক্তিক বিভাগের সংজ্ঞাটা তোমাদের সামনে আলোচনা করলাম, যে যৌক্তিক বিভাগ কি, যৌক্তিক বিভাগ আমরা কি বলছি? একটা মাত্র মূল নীতির ভিত্তিতে জাতিকে তার অন্তর্গত উপজাতিতে, ঠিক সেই কথাটাই কিন্তু এখানে বলা আছে যে যৌক্তিক বিভাগ একটা শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে, জাতি বা শ্রেণীকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। যেমন জীব জাতিকে যদি আমরা বিভক্ত করি, তাহলে জীবকে যদি বিভক্ত করা হয়, তাহলে মানুষ, পশু, এরকম। অথবা
দুই উপজাতিতে বিভক্ত করা হলো। আচ্ছা, যদি আমরা যদি মানুষ বা বস্তু বা ইয়েকে বিভক্ত করি, ব্যক্তি বা বস্তুকে যদি বিভক্ত করি, সেক্ষেত্রে অনুপপত্তি হবে। এই অনুপপত্তিগুলো আমরা এই 5-6টা নিয়ম মুখস্থ করার পরে আমরা অনুপপত্তিগুলো শিখব। আচ্ছা, তাহলে 1 নাম্বার প্রথম নিয়ম অনুসারে কি হচ্ছে যে একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে। একটি শ্রেণী বা জাতিকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। জাতি অর্থাৎ জীবকে যদি আমরা বিভক্ত করি, জীব অজীব, কিংবা মানুষকে যদি বিভক্ত করি, কিংবা সৎ মানুষকে যদি বিভক্ত করি, তাহলে সৎ মানুষ, অসৎ মানুষ। তাহলে এটা হচ্ছে একটা জাতি বা শ্রেণী। কিন্তু যদি আমরা চেয়ারের পাওয়া, হাত, পা এরকম চেয়ারকে বিভক্ত করি, কিংবা কোনো হচ্ছে ফল তার গন্ধের ভিত্তিতে, গন্ধ, রস কিংবা রঙের ভিত্তিতে যদি বিভক্ত করি, তখন সেটা কিন্তু হবে না। তার মানে আমাদেরকে বিভক্ত করতে হবে জাতি বা শ্রেণীকে। আচ্ছা, এরপর আমরা 2 নাম্বারে আসি। 2 নাম্বার নিয়ম হচ্ছে যৌক্তিক বিভাগের 2 নাম্বার নিয়ম হবে এক নীতি ভিত্তিক। এক নীতি ভিত্তিক মানে আমরা 1 নাম্বার নিয়মে পড়লাম হচ্ছে জাতি বা শ্রেণীকে বিভক্ত করতে হবে। 2 নাম্বার নিয়ম হলে একটা মাত্র মূলনীতি থাকবে বা অথবা মূল সূত্র থাকবে। একটা মাত্র মূলনীতি বা মূল সূত্রের ভিত্তিতে যৌক্তিক বিভাগে বিভক্ত করা হয়। যৌক্তিক বিভাগে একই সময় একটি মাত্র মূল সূত্র থাকবে। আচ্ছা, আমরা যদি একটি মাত্র মূল সূত্র বলতে কি বোঝায়? একটি মাত্র মূল সূত্র আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, যে শিক্ষার ভিত্তিতে যদি একটা মানুষকে বিভক্ত করা হয়, তাহলে কি হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। আবার যদি সততার ভিত্তিতে বিভক্ত করা হয়, তাহলে কি করা হচ্ছে সৎ মানুষ, অসৎ মানুষ। তাহলে আমরা 2 নাম্বার নিয়ম কি বললাম, যে যৌক্তিক বিভাগে একই সময়ে একটি মাত্র মূলনীতি বা মূল সূত্র থাকবে। যদি একটা মাত্র মূলনীতি বা মূল সূত্র না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে নিশ্চয়ই তোমরা জানো। সেক্ষেত্রে কি হবে, সেখানে নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আর নিয়ম ভঙ্গ মানে হচ্ছে সেখানে অনুপপত্তি ঘটে যাবে। এরপর আমরা আলোচনা করব হচ্ছে 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়ম অনুসারে বলা যায় যে হচ্ছে বিভক্ত উপজাতির ব্যক্তার্থ একত্রে ব্যক্তার্থ বিভাজ্য জাতির ব্যক্তার্থ সমানার্থক। অর্থাৎ বিভক্ত হচ্ছে উপজাতির একত্রে, আমরা যেটাকে ভাগ করলাম সেটাকে একত্র করলে যে বিভাজ্য জাতিটি থাকে সেটা যেন সমান হয়। কিরকম, আমরা যদি মানুষ ধরি হচ্ছে মানুষ যদি ধরা হয় 5 কোটি। আচ্ছা, এটাকে যদি আমরা সৎ মানুষ ধরি, সৎ মানুষ, অসৎ মানুষ, তাহলে 5 কোটি যদি আমি ভাগ করি, সৎ মানুষ হচ্ছে 2 কোটি, আর হচ্ছে 3 কোটি হচ্ছে অসৎ মানুষ। এটা হচ্ছে বিভাজ্য জাতি। এটা হচ্ছে বিভক্ত উপজাতি। তাহলে কি বুঝলা, দেখো যে আমরা বিভক্ত তৃতীয় নিয়ম অনুসারে বলা যায় যে বিভক্ত উপজাতির ব্যক্তার্থ একত্রে, মানে এই দুটো একত্রে বিভাজ্য জাতির পরিমাণ সমান হবে। এই দুটো একত্রে এটার সমান হবে, অর্থাৎ 2 কোটি যোগ 3 কোটি সমান 5 কোটি। তারপরে এটা যোগ এটা। তাহলে আমরা তৃতীয় নিয়ম অনুসারে কি বলতে পারি, যে বিভাজ্য
বিভাজ্য জাতির পরিমাণ এবং বিভক্ত উপজাতির একত্রের পরিমাণ সমান হবে। এই ক্ষেত্রে তাহলে আমরা উদাহরণ হিসেবে এটাই বলতে পারি যে মানুষ যদি হয় 5 কোটি, তাহলে সৎ মানুষ 2 কোটি আর অসৎ মানুষ 3 কোটি, মোট হচ্ছে 5 কোটি। তাহলে বিভাজ্য জাতি আর বিভক্ত উপজাতি সমান হবে। এরপর আমরা হচ্ছে 4 নাম্বার নিয়মে আসব। চতুর্থ নিয়ম অনুসারে বলা যায় যে বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হতে হবে। অর্থাৎ আমরা যে জাতিকে বিভক্ত করব, সেই জাতিকে যে বিভক্ত করা হবে সেই উপজাতি যেন পরস্পর বিচ্ছেদক হয়। পরস্পর বিচ্ছেদক বলতে যদি আমি মানুষকে ভাগ করা হয়, তাহলে অবশ্যই সৎ মানুষ অসৎ মানুষ আসতে হবে। সৎ এবং অসৎ পরস্পর কিন্তু বিচ্ছেদক হচ্ছেন, সৎ মানুষ অসৎ। কিন্তু যদি এভাবে ভাগ করা হয় যে মানুষকে যদি সৎ, ফর্সা, লম্বা এর ভিত্তিতে যদি বিভক্ত করা হয়, তাহলে কিন্তু একইভাবে আসতেছে। অর্থাৎ আমরা যে 2 নাম্বার নিয়ম মুখস্থ করছি, 2 নাম্বার নিয়মে কি ছিল যে একটি মাত্র মূলনীতি বা মূল সূত্রের ভিত্তিতে যৌক্তিক বিভাগ করতে হবে। ঠিক সেরকমই চতুর্থ নিয়ম অনুসারে যে একটা নীতির ভিত্তিতে বিভক্ত করলে যদি আমরা সততার ভিত্তিতে বিভক্ত করি, তাহলে কি হবে? সৎ মানুষ অসৎ মানুষ। আমরা যে এই মানুষটাকে সৎ আর অসৎ, অর্থাৎ সৎ মানুষ আর অসৎ মানুষ, এটা একটার সাথে আর একটা, সৎ মানুষ আর অসৎ মানুষ হচ্ছে একটা আর একটা পরস্পর বিচ্ছেদক হবে। কারণ একটার সাথে আর একটা মিশে গেলে তখন হচ্ছে অনুপপত্তি হচ্ছে। এখানে কি হচ্ছে? সৎ মানুষ আর অসৎ মানুষ। অর্থাৎ আমরা চতুর্থ নিয়মে যে বললাম যে যৌক্তিক বিভাগে বিভক্ত উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক। পরস্পর বিচ্ছেদক মানে পরস্পর একটা যেত আর একটার সাথে মিশে না যায়। যেমন সৎ মানুষ আলাদা, অসৎ মানুষ একটা আর একটার সাথে মিশে যাবে না। কিন্তু যদি সৎ সুন্দর লম্বা, এটা কিন্তু একটার সাথে আর একটা মিশে যাচ্ছে, তাহলে নিয়ম ভঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে 4 নাম্বার নিয়ম অনুসারে বলা হচ্ছে যে আমরা যে জাতিকে বিভক্ত করতেছি, সেই বিভক্ত উপজাতি বা বিভক্ত নিম্নতর শ্রেণী যে হচ্ছে, সেটা পরস্পর অবশ্যই যেন বিচ্ছেদক হতে হয়। একটার সাথে যেন আর একটা মিশে না যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা আমরা কত নাম্বার নিয়মের সাথে মিল খুঁজে পাচ্ছি? এটা কিন্তু আমরা 2 নাম্বার নিয়মের সাথে মিল খুঁজে পাচ্ছি। এই জন্য এই যে এটা মাথায় রাখতে হবে যে 2 নাম্বার নিয়ম আর এটার সাথে অনুপপত্তি যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু অনুপপত্তিগুলো ওইটার সাথে এটা মিশে যাবে। এই জন্য আমাদেরকে অবশ্যই এই 6টা নিয়ম একদম খুব ভালোভাবে তোমরা মুখস্থ রাখবা এবং বাসায় বারবার পড়বা। এগুলা আসলে যুক্তিবিদ্যা তো দেখতেছো খুব ছোট ছোট অধ্যায়, এবং দেখলা যৌক্তিক সংজ্ঞা যেটা, সেটাতে শুধু 5টা নিয়ম মুখস্থ রাখলেই পুরা অধ্যায় হচ্ছে আলোচনা করা যাচ্ছে। তাহলে ওই রকমই এটাতে যদি আমরা এই 6টা নিয়ম একদম খুব ভালোভাবে মুখস্থ ঠোঁটস্থ রাখি, তাহলে হচ্ছে আমরা এই অনুপপত্তিগুলো খুব ভালোভাবে আলোচনা করতে পারবো। আর যদি এই নিয়মগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে কিন্তু অনুপপত্তিগুলো ওভাবে আসলে তোমরা নিজেরাও আলোচনা করতে পারবে না। কিন্তু যদি এই নিয়মগুলো মুখস্থ থাকে, নিয়মের মধ্যে অনুপপত্তিগুলো থাকে, শুধু অনুপপত্তির নামগুলো পরে আর কি মুখস্থ রাখা। এই জন্য তাহলে এটা 2 নাম্বার নিয়মের সাথে মিল আছে। এরপরে আমরা আসলে আলোচনা করব হচ্ছে 5 নাম্বার নিয়ম। আচ্ছা, তাহলে আমরা 4 নাম্বার নিয়মের পরে যে 5 নাম্বার নিয়ম অনুসারে যে নিয়মটা আসে, সেটা হচ্ছে যৌক্তিক বিভাগে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকের বেলায় প্রযোজ্য। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে বিভাজ্য জাতিটির নাম কি? বিভাজ্য জাতি কোনটা? আমরা যে জীবটাকে ভাগ করলাম, যে মানুষ অমানুষ, মানুষকে যদি আমরা ভাগ করি কিংবা সততার ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে কি হচ্ছে? সৎ মানুষ অসৎ মানুষ। যদি শিক্ষার দিক থেকে যদি ভাগ করি, তাহলে শিক্ষিত অশিক্ষিত। অর্থাৎ
বিভাজ্য জাতি, এখানে যৌক্তিক বিভাগের যে পঞ্চম নিয়ম অনুযায়ী কি বলতেছে যে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতি প্রত্যেকের বেলায় প্রযোজ্য। যদি আমি মানুষকে ভাগ করি, মানুষকে যদি আমরা ভাগ করি যে সৎ মানুষ, অর্থাৎ মানুষকে যদি ভাগ করি মানুষকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, কিসের ভিত্তিতে ভাগ করব? যদি সতের ভিত্তিতে ভাগ করি বা সততার ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে কি হচ্ছে, মানুষকে দুই ভাগে ভাগ করলে কি হচ্ছে যে সৎ মানুষ। আমি কিন্তু বারবার ওই একটা উদাহরণ তোমাদেরকে দেখাই দিচ্ছি যে যাতে তোমাদের মনে থাকতে ভালো, সেজন্য একটা উদাহরণে বিভিন্ন ভাবে যে যে ইয়ে আসতেছে, যে যে নিয়ম আসতেছে সেই নিয়মে আলোচনা করতেছি। আমরা কি বলছি, 5 নাম্বার নিয়মের কি বলছি যে বিভাজ্য জাতিটির নাম, অর্থাৎ এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো বিভাজ্য জাতি। বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতি, এটা কি উপজাতি, বিভক্ত উপজাতি প্রত্যেকের বেলায় প্রযোজ্য। সেটা হচ্ছে কি বিভক্ত, এই যে মানুষ, এই যে মানুষ, এই মানুষ হচ্ছে, এই মানুষটা কি হলো বিভাজ্য উপজাতি প্রত্যেকের বেলায় প্রযোজ্য। যদি আমরা হচ্ছে এরকম ভাগ করি যে জীবকে যদি ভাগ করি, জীবের পর যদি লিখি সৎ মানুষ অসৎ মানুষ, তাহলে কি জিনিসটা ঠিক থাকলো, নিয়ম অনুযায়ী কি ঠিক থাকলো? নিশ্চয়ই না। আমাদের সাধারণত এই জিনিসটাকে ভাগ করতে হবে, যেটাকে ভাগ করব সেটা যত বিভক্ত উপজাতি প্রত্যেকের পরেই থাকে, প্রত্যেকের সাথেই যত ওই বিভাজ্য জাতিটির নামটা থাকে। তাহলে বিভাজ্য জাতির নাম কি? মানুষ। সেটাকে যদি আমরা বলি সৎ মানুষ আর অসৎ মানুষ, তাহলে এই নামটি প্রত্যেকের বেলায় প্রযোজ্য। তাহলে আমরা পঞ্চম নিয়ম অনুসারে কি বলতেছি, পঞ্চম নিয়ম অনুসারে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকের বেলায় প্রযোজ্য। এইভাবে 5 নম্বর নিয়ম অবশ্যই মনে রাখবা। তবে একটার সাথে আর একটা অনুপপত্তি আসতে পারে, সেটা আমি যখন অনুপপত্তি আলোচনা করব তখন হচ্ছে তোমাদের এই জিনিসটা নিয়েও আলোচনা করব। আচ্ছা, এরপর তাহলে আমরা শেষের যে নিয়ম, সেটা হচ্ছে শেষের নিয়মটা হচ্ছে 6 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়ম অনুযায়ী হচ্ছে যৌক্তিক বিভাগে ক্রমিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতিকে সর্বদাই তার নিকটবর্তী উপজাতিতে বিভক্ত করতে হবে। নিকটবর্তী কোনো একটি ধাপ বাদ দেওয়া যাবে না। নিকটবর্তী কোনো ধাপ আসলে ক্রমিক বলতে 1, 2, 3 এভাবে পর্যায়ক্রমে, অর্থাৎ আমরা যে যৌক্তিক বিভাগে বিভক্ত করব সেটাকে হচ্ছে পর্যায়ক্রমে বিভক্ত করতে হবে। কিরকম? আমরা মানুষকে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে সৎ মানুষ অসৎ মানুষ, কিন্তু যদি জীবকে বিভক্ত করি, জীবকে যদি জীবকে বিভক্ত করা হয়, জীবকে যদি হয় যদি সৎ বলি আর অসৎ বলি, তাহলে সতের সাথে কি আসলো মানুষ, অসতের সাথে মানুষ, কিন্তু জীব আসলো না, জীব আসলো না। এখানে কিন্তু একটা সিরিয়াল অতিক্রম করছে, অর্থাৎ একটা ধাপ অতিক্রম করা হচ্ছে। কারণ জীবকে যদি আমি ভাগ করি, জীব তার সাথে অবশ্যই জীব থাকবে, কিন্তু এখানে তা আসতেছে না। এখানে আমরা ভাগ করছি সৎ মানুষ অসৎ মানুষ। কিবা যদি মানুষকে বিভক্ত করি সততার ভিত্তিতে, তাহলে সেক্ষেত্রে সৎ অসৎ হবে। কিন্তু যদি আমরা বলি সৎ সুন্দর মানুষ অসৎ সুন্দর মানুষ, সত্যতার ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে সেখানে একটা ধাপ কিংবা একটা পর্যায়ে আমরা অতিক্রম করে যাচ্ছি। সেই জন্য 6 নাম্বার নিয়মে বলছে ক্রমিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতিকে, অর্থাৎ বিভাজ্য জাতিকে সর্বদাই তার নিকটবর্তী, মানে তার পরে যে উপজাতি সেটাতে বিভক্ত করতে হবে। মানে একটা ধাপ বাদ দিয়ে আর একটাতে বিভক্ত করা যাবে না। এটা কি আর একটা, যদি সেটা আমরা করি তাহলে সেক্ষেত্রে কি হবে, অনুপপত্তি দেখা দিবে। তাহলে আমরা আলোচনা
আলোচনা কি যৌক্তিক বিভাগ কি বা যৌক্তিক বিভাগ কি। যৌক্তিক বিভাগ হচ্ছে একটা মাত্র মূলনীতি বা মূলসূত্রের ভিত্তিতে জাতিকে বা উচ্চতর শ্রেণীকে তার নিম্নতর শ্রেণী বা হচ্ছে উপজাতিতে বিভক্ত, তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীতে বিভক্ত করাকে যৌক্তিক বিভাগ বলা হয়। যৌক্তিক বিভাগের কয়টি নিয়ম? যৌক্তিক বিভাগের 6টি নিয়ম। যৌক্তিক বিভাগের আবার অনেক সময় বহু নির্বাচনীতে আসে, সেখানে যেন তোমরা এলোমেলো না করো। যৌক্তিক সংজ্ঞা আর যৌক্তিক বিভাগ একই জিনিস। সংজ্ঞায় আলোচনা করা হচ্ছে যথার্থ, যৌক্তিক বিভাগে আলোচনা করা হচ্ছে ব্যক্তার্থ। তো ব্যক্তার্থটার নিয়ম হচ্ছে 6টা, আর যথার্থ ওই সংজ্ঞার নিয়ম হচ্ছে 5টা। সেই জন্য তোমরা অবশ্যই মনে রাখবা যে যৌক্তিক বিভাগের নিয়ম হচ্ছে 6টি। 1 নম্বর নিয়মে আমরা কি পড়ছি? 1 নম্বর নিয়মে হচ্ছে একটা জাতি বা শ্রেণীকে বিভক্ত করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়, মানে জাতি বা শ্রেণীকে বিভক্ত করতে হবে। 1 নম্বর নিয়ম কি? জাতি বা শ্রেণীকে বিভক্ত করতে হবে। আর 2 নম্বর নিয়মে হচ্ছে একটা মাত্র মূলনীতি ভিত্তিতে বিভক্ত করতে হবে। একটা মাত্র মূলনীতি হচ্ছে শিক্ষার ভিত্তিতে যদি ভাগ করা হয় তাহলে শিক্ষিত অশিক্ষিত, সততার ভিত্তিতে যদি বিভক্ত করা হয় তাহলে সৎ অসৎ, সুন্দরের ভিত্তিতে যদি বিভক্ত করা হয় তাহলে সুন্দর অসুন্দর, এরকম একটা মাত্র মূলনীতির ভিত্তিতে বিভক্ত করতে হবে। তাহলে 2 নম্বর নিয়ম হচ্ছে একটা মাত্র মূলনীতি বা মূলসূত্রের ভিত্তিতে। অনেক সময় কিন্তু অবজেক্টিভ বা বহু নির্বাচনী হিসেবে তোমাদের আসতে পারে যে যৌক্তিক বিভাগে কয়টি মূলনীতি বা মূলসূত্র আছে, তখন অবশ্যই তোমরা আনসার করবে একটা মাত্র মূলনীতি বা একটা মাত্র মূলসূত্র। আবার অনেক সময় এভাবে আসে যে যৌক্তিক বিভাগে কি নিয়ে আলোচনা করা হয়? ব্যক্তার্থ না জাতার্থ? যৌক্তিক বিভাগে কি নিয়ে আলোচনা করা হয়? ব্যক্তার্থ নিয়ে। আচ্ছা, 3 নম্বর নিয়ম কি হচ্ছে? 3 নম্বর নিয়ম হচ্ছে বিভাজ্য জাতির পরিমাণ বিভক্ত উপজাতির পরিমাণ একত্রে সমান হবে। অর্থাৎ যে জাতিটাকে আমরা ভাগ করতেছি সেই জাতির যদি 500 হয় তাহলে সৎ আর অসৎ মিলেও হবে 500। সৎ যদি 200 হয়, অসৎ হবে 300, এই মিলে টোটাল হবে 500। তাহলে এটাকে আমরা কি বলতেছি? যে জাতির পরিমাণ বিভাজ্য উপজাতির একত্রে পরিমাণ সমান হবে। আচ্ছা, 4 নম্বরে আসো। 4 নম্বর নিয়ম হচ্ছে পরস্পর বিচ্ছেদক হতে হবে। অর্থাৎ বিভক্ত উপজাতি পরস্পর বিচ্ছেদক হতে হবে। পরস্পর বিচ্ছেদক হতে হবে তার কারণ হলে একটা যত আর একটার সাথে মিশে না যায়। যদি আমরা মানুষকে ভাগ করলাম তাহলে সৎ মানুষ অসৎ মানুষ, এখানে একটা আর একটার সাথে মিশে যাচ্ছে না। সৎ এবং অসৎ কখনো মিশে যায় না। তাহলে 4 নম্বর নিয়ম হচ্ছে পরস্পর বিভক্ত উপজাতিগুলো পরস্পর কি হবে? বিচ্ছেদক হতে হবে, পরস্পর বিচ্ছেদক হতে হবে। 5 নম্বর নিয়ম হচ্ছে যে বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকের বেলায় প্রযোজ্য। তাহলে বিভাজ্য জাতির নাম যদি মানুষ হয় তাহলে বিভক্ত উপজাতি যদি সৎ হয় অসৎ হয় তাহলে ওই সৎ মানুষ অসৎ মানুষ। এখানে কিন্তু এই 6 নম্বর নিয়মের সাথে অনেকটা মিল আছে, কারণ যদি সেটা না হয় তাহলে তখন ক্রমিক বিভাগ অনুযায়ী বিভক্ত হয় না। তাহলে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকের বেলায় প্রযোজ্য, 5 নম্বর নিয়ম। আচ্ছা, 6 নম্বর নিয়মে আসো। 6 নম্বর নিয়ম হচ্ছে ক্রমিক বিভাগ অনুযায়ী বিভক্ত করতে হবে। অর্থাৎ একটা ধাপ বাদ দিয়ে বিভাগ করা যাবে না। তাহলে আমরা এভাবে 6টা নিয়ম অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর 6টা নিয়ম যদি তোমরা মুখস্থ না রাখো তাহলে কিন্তু অনুপপত্তিগুলো আলোচনা করতে পারবে না। আচ্ছা, তোমরা আমার পরের ক্লাসটা অবশ্যই ফলো করবা। পরের ক্লাসে তোমাদের অনুপপত্তি নিয়ে আলোচনা করা হবে। এই 6টা নিয়ম যে ভঙ্গ করলে যে অনুপপত্তিগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। আর সেই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং এই অধ্যায় আমি যে অধ্যায়গুলো তোমাদেরকে পড়াচ্ছি কিংবা যুক্তিবিদ্যার যে বিষয়গুলো পড়াচ্ছি তোমরা বাসায় অবশ্যই পড়বা এবং একটা পেন্সিল অথবা কলম নিয়ে পড়বা।
এরকম পার্ট বাই পার্ট করবা এবং নিচে হচ্ছে আন্ডারলাইন করবা কলম দিয়ে, যে অবজেক্টিভ হিসাবে কিংবা এমনি যদি রিডিং করো তারপরে সেগুলো নিচে অবশ্যই তোমরা দাগ দেবা, এবং যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট মনে হয় সেগুলো নিচে আরও মানে বোল্ড করে দাগ দিবা। এবং হচ্ছে এইভাবে তোমরা বাসায় যে যে অধ্যায় আমরা যেদিন আলোচনা করতেছি, যেমন আজকে হয়তো বা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় আলোচনা করতেছি, আজকে তোমরা যখন ক্লাসটা দেখবা তারপরে বাসায় বইটা পড়বা এবং বইয়ে তোমরা পার্ট বাই পার্ট পড়বা এবং আন্ডারলাইন করবা সবগুলোই। এভাবে তোমরা নিজেরাই জ্ঞানমূলক প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন নিজেরাই হচ্ছে অ্যান্সার করতে পারবা। তারপরেও আমি তোমাদের জন্য আরও আলোচনা করবো, সৃজনশীল প্রশ্ন আলোচনা করব পরে ক্লাস। অবশ্যই তোমরা ফলো করবা। সে পর্যন্ত ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।